বন্ধ্যাত্ব নিরসনে স্বল্প খরচে সর্বাধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানে ড্রিম ফার্টিলিটি কেয়ার অনন্য। ঢাকার ওয়ারীতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। রোগীদের কাছেও বেড়েছে এর গ্রহণযোগ্যতা। ড্রিম ফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালট্যান্ট ডাক্তার অনুকা রায় বন্ধ্যাত্ব চিকিৎসায় পড়েছেন সাফল্য মুকুট। বন্ধ্যাত্ব চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর তিনি। ড্রিম ফার্টিলিটি কেয়ার, পোস্ট অফিস সংলগ্ন 17 ওয়ারী, ঢাকা। ফোন 01408487966 এবং 01848425778। সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজ থেকে। দর্শক, বরাবরের মতোই কারেন্ট কিছু হেলথ ট্রেন্ড নিয়ে আমরা চেষ্টা করি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আপনাদের হয়তোবা অজানা বা কিছু প্রশ্ন থাকে, সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে হয়তোবা যাওয়া হয় না, বা জিনিসটা জেনে নিয়ে ডক্টরের কাছে গেলে মনে হয় একটু ভালো হতো, বা হয়তোবা আপনি এটাতে সাফার করছেন কিন্তু আপনি জানেন না যে আসলে কার কাছ থেকে গাইডেন্সটা নিবেন, বা নিলে হয়তোবা আপনার প্রবলেমটা আপনি ইজিলি সলভ করতে পারতেন। তো এই ধরনের অনেক ইস্যুস হয় আমাদের। আর কারেন্ট প্রেক্ষাপটে যদি আমরা ইনফার্টিলিটির কথাতে আসি, তাহলে দেখা যায় কি যে এত পরিমাণ ইনফরমেশন চারদিকে, বিশেষ করে আমরা যেহেতু মোবাইল ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোন থাকে আমাদের হাতে, এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু এখন বলা চলে যে আসলে নলেজ পাওয়ার চেয়ে বেশি আসলে পাজেলড হয়ে যায় বা কনফিউশন তৈরি হয়ে যায় যে আসলে মানে কোনটা সঠিক, কোনটা ঠিক নয়, বা ভুল ভ্রান্তিটা কোথায়, বা এখানে কি গেলে আসলে সমাধান হবে কিনা, মানে এমন কিছু ভাবে বলা হয় আমাদেরকে, তখন দেখা যায় যে গিয়ে আসলে সেরকম আউটকামটা পাওয়া যায় না। এই সবকিছু মিলিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে কিছু কিছু জিনিস আপনাদের জেনে নিয়ে ডক্টরের কাছে গেলে মনে হয় যে আপনার ট্রিটমেন্ট নেওয়াটা এবং ডক্টরের ট্রিটমেন্ট দেওয়াটা দুইটাই আসলে এক জায়গাতে মার্চ করে এবং বেটার ওয়েতে ট্রিটমেন্টটা নেওয়া যায়। ইনফার্টিলিটির অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, এবং খুবই একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আপনারা আমাদের প্রিভিয়াস প্রোগ্রামগুলো দেখলে বলতে পারবেন। আজকে আমরা চেষ্টা করব আরেকটি ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমরা এর আগে কখনো কথা বলিনি, সেটা হচ্ছে ইকসি। তো ইকসি জিনিসটা কি আসলে, টার্মটা হয়তো বা আমি ডক্টর বা যিনি আলোচনা করবেন তিনি ডক্টর বিধায় হয়তো বা উনি বুঝতে পারছেন, বাট আপনারা যেহেতু জানেন না হয়তো বা অনেকেই টার্মটা সম্পর্কে, বা কিভাবে এটা করা হয়, বা খুব ইজি ওয়ে থেকে এটা করা যায় কি না, কতটুকু কস্টিং লাগতে পারে, বা কিভাবে করি, সমস্ত কিছু আমাদের আজকে এই প্রোগ্রামটাতে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাথে বরাবর মতো আছেন যিনি ড্রিম ফার্টিলিটি কেয়ারের কর্ণধার এবং সেখানে কর্মরত আছেন সিনিয়র ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর অনুকা রায় ম্যাডাম। তিনি বরাবরই আমাদের সাথে জয়েন করছেন এই প্ল্যাটফর্ম থেকে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা তার মাধ্যম দিয়ে যাচ্ছি। যিনি ডিজিও এবং এফসিপিএস করার পরে স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইনফার্টিলিটির উপর, এবং ফেলোশিপ ইন গাইনোকোলজিস্ট লেপারোস্কোপি এবং ফেলোশিপ ইন ইনফার্টিলিটি ব্যাঙ্গালোর, ইন্ডিয়া থেকে তিনি এই বিশেষ বিষয়গুলোর উপর ট্রেনিং নিয়ে এসেছেন এবং ড্রিম ফার্টিলিটি সেন্টারে কর্মরত আছেন। তো ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন। আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ম্যাডাম, ধন্যবাদ মলি, আপনাকেও। ম্যাডাম, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা অ্যামিনোরিয়া নিয়ে কথা বলেছিলাম, সেই সাথে ফাইব্রয়েড টিউমার থাকলে কি হতে পারে, সেটা অপসারণ করে কিভাবে বাচ্চা নিবে, সেই সাথে আইভিএফ এ আমরা কি করি, আইইউআই তে আমরা কি করি, এবং সেই সাথে মেল ফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, পলিসিস্টিক ওভারি, সবকিছু কিন্তু আমরা মোটামুটি আলোচনা করেছি। অ্যাডভান্স অ্যাডভান্স ট্রিটমেন্টের উপরও আরো কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট কিন্তু এখন আস্তে আস্তে আসছে, সেটা গ্লোবালিও আসছে, এবং আমরাও যেহেতু তৃতীয় বিশ্বের দেশ হলেও আমরা কিন্তু অনেক দূর এগিয়ে এই হেলথ সায়েন্সে যদি আমরা বলি। তো অ্যাডভান্স একটা ট্রিটমেন্টের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে ইক্সি। আমি আর এটাতে বেশি কিছু না বলে আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য যে ম্যাডাম, ইক্সিটা আসলে ইনফার্টিলিটি কেয়ারের কোন জায়গাটাতে আমরা ব্যবহার করছি, বা ইক্সি বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, ইনফার্টিলিটির। বিশেষ করে মানে যাদের ক্ষেত্রে একেবারেই আশা ছেড়ে দেয় যে আর বাচ্চা হবে না, বা বন্ধ্যাত্বই সবকিছু শেষ। বেসিক্যালি বন্ধ্যাত্বই কিন্তু শেষ নয়। বর্তমান পরিস্থিতিতে এমন অ্যাডভান্স টেকনোলজি আছে যেখানে কিন্তু সিভিয়ার মেল ফ্যাক্টর বা সিভিয়ার ফিমেল ফ্যাক্টরের ক্ষেত্রেও মা-বাবা হওয়া সম্ভব। সেটা হচ্ছে ইকসি। ইকসি জিনিসটা কি আমি এখন একটু বলি। ইকসি হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন।
হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এবং খুব অ্যাডভান্স একটা টেকনোলজি। যেখানে আমরা ল্যাবরেটরিতে কি করি, একটা হেলদি স্পার্ম বা হেলদি শুক্রাণু সেটাকে একটা ইনভার্টেড বা বিশেষ মাইক্রোস্কোপের মাধ্যমে একটা ডিম্বাণুর ভিতরে স্পার্মটাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং ফার্টিলাইজেশন করা হয়। যেখান থেকে আমাদের কি হয়, এমব্রায়ো তৈরি হয়। আমরা মানে এমব্রায়োলজি ল্যাবে কালচার করে ডে 3 অথবা ডে 5 এমব্রায়ো করে তখন একটা ক্যাথেটারের মাধ্যমে ফিমেল পার্টনারের জরায়ুতে ইনজেক্ট করা হয় বা দেওয়া হয়। এটাই হচ্ছে ইকসি। এটা কিন্তু বলা খুবই ইজি, বাট খুব সফিস্টিকেটেড এবং খুব অ্যাডভান্স একটা টেকনোলজি। আমাদের কিন্তু সমস্ত ফার্টিলিটি সেন্টারে এই টেকনোলজিটা অ্যাভেলেবেল। বিশেষ করে আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ারে কিন্তু আমরা এখন দক্ষতার সাথে ইকসি করছি এবং করছি। আমরা আপনাদের সাথেই আছি। ম্যাডাম, এখানে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইক্সি যখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করছি তখন আমাদের ফোকাসটাকে সেই মেল ফার্টিলিটিতে থাকে না ফিমেল ফার্টিলিটি, মানে এটা মূলত আসলে কখন আমরা ব্যবহার করছি বা কোন সময়টাতে ইন্ডিকেটেড হয় এই বিষয়টা? আচ্ছা, বিশেষ করে এটা মানে মানে সিভিয়ার মেল ফ্যাক্টর মানে শুক্রাণুর হুম হুম সংখ্যা একেবারেই কম বা মোটিলিটি বা গতি চলাফেরার গতি মানে খুবই কম বা মরফোলজি বা আকার আকার আকৃতি যেটাকে বলা হয় এটাও একেবারে অ্যাবনর্মাল অ্যাস্থেনোজোস্পার্মিয়া যেটাকে বলা হয় হুম হুম বা হুম মানে অলিগো অ্যাস্থেনোট্র্যাটোজোস্পার্মিয়া মানে মোটিলিটি, তারপর হচ্ছে কাউন্ট, তারপর হচ্ছে আকার আকৃতি তিনটাই যখন কম থাকে বা তিনটাই যখন অ্যাবনর্মাল থাকে তখন সাধারণত আমরা এটা সাজেস্ট করি। অনেকের আছে যে মানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে বাট এটা বের হচ্ছে না। মানে ভাঁজ ডিফারেন্স মানে যে রাস্তা দিয়ে বের হয় সেটা অবস্ট্রাকশন অথবা অ্যাবসেন্ট। তখনও কিন্তু ইক্সিটা অ্যাডভাইস করা হয়। ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেমন অনেক মানে অ্যাডভান্স এজ তখন ডিমের কোয়ালিটি তখন কমে যায়। তখন কিন্তু নরমালি যে কনভেনশনাল আইভিএফ বা টেস্ট টিউব বেবি হতে হুম চায় না। হুম। এক্ষেত্রে আমরা ইক্সিটা অ্যাডভাইস করি। মানে মেল অনেক ফিমেল ধন্যবাদ। বোথ পার্টনারের ক্ষেত্রে ইক্সিটা অ্যাডভাইস করা হয়। বিশেষ করে সিভিয়ার মেল ফ্যাক্টর অনেকের দেখা যায় অ্যাজোস্পার্মিয়া থাকে তখন কিন্তু নরমাল কনভেনশনাল যে মানে আইভিএফ বা টেস্ট টিউব বেবি যেটা বলা হয় সেখানে হুম হতে হুম। চায় না। স্পার্মের কাউন্ট দেখা যাবে খুবই কম 1 মিলিয়ন বা আরো কম হয়ে যায়। তখন কিন্তু কনভেনশনাল আইভিএফ এ হতে চায় না। এক্ষেত্রে আমরা ইক্সি অ্যাডভাইস করে থাকি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখানে আমার একটা প্রশ্ন পরবর্তীতে থেকে যাচ্ছে যে উম মানে ইক্সিটা করার জন্য আমরা আসলে কোন সময়টাতে বলি, মানে মানে এরকম কি তার আগে কি আমরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি কিনা বা না করে কি সরাসরি বলতে পারি কিনা যে আপনাকে ইক্সি পদ্ধতিটা নিতে হবে, এরকম কি মানে আমাদের করা যায় কিনা, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আমরা তো ১ম এ কোনো ইনফার্টাইল কাপল আসলে আমরা হিস্ট্রি নিয়ে এবং বেসলাইন টেস্ট করে তখন আমরা হুম অ্যাসেস হুম করে ফেলি উনার ট্রিটমেন্টের মেথডটা কি হবে? আইভিএফ, ইয়ে হবে। ইক্সি নাকি আইইউআই কোনটা হবে? হুম 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 যখন আমরা সাজেস্ট করি না উনার ইক্সি লাগবে, তখন কিন্তু আমরা পেশেন্টকে বলি বা কাপলকে আমরা কাউন্সেলিং করি যে আপনার ইক্সি লাগবে এবং আপনার হুম হচ্ছে এটার মেথডটা এরকম, কস্টটা এরকম এবং এটা হুম সাইড হুম ইফেক্ট বা প্রসেস সবকিছু বলে দিই। হুম ফার্স্টে হুম যখন কোনো কাপল আমাদের কাছে আসেন তখন আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জনকেই কিন্তু রেডি করি। মানে একটা প্রিপারেশন আছে। যে হুম আসলেই হুম হবে এরকম না। আ হুম হুম ফিমেল পার্টনারের মাসিকের 2nd বা 3rd ডে থেকে আমরা হরমোন হুম ইনজেকশন হুম দিয়ে ডিমগুলা বা এগগুলা আমরা বড় করি। তারপর হুম হুম এটা হচ্ছে ইনজেকশন দিয়ে বা ডিমটা রিলিজ করা মানে ম্যাচুরিটি করে দেন হচ্ছে আমরা এগ রিট্রাইভাল করি বা এগগুলা কালেক্ট করা হয়। হুম দেন হুম মেল পার্টনার থেকে স্পার্ম গুলা নিয়ে আমরা হেলদি স্পার্ম গুলা বাছাই করি। দেন হেলদি স্পার্মটা ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে এই যে মানে এগ যেটা এগের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এখান থেকে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করা হয়। দেন তারপরে হচ্ছে এটা ফ্রোজেন করেও রাখা হয় যেটাকে আমরা বলি ফ্রোজেন এমব্রায়ো। আরেকটা হচ্ছে ফ্রেশ ট্রান্সফারও করা হয় যেটা সাকসেস রেটটা একটু কম। এজন্য ফ্রোজেন এমব্রায়োটাই এখন বেশি ট্রান্সফার করা হয়। বেশি করা এক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, ক্যাথেটারের মাধ্যমে ট্রান্সফার করা হয় এবং 2 উইকস পরে টেস্ট করা হয় বিটা ইসিজিটা। বন্ধ্যাত্ব নিরসনে স্বল্প খরচে সর্বাধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানে ড্রিম ফার্টিলিটি কেয়ার অনন্য। ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে, রোগীদের কাছেও বেড়েছে এর গ্রহণযোগ্যতা। ড্রিম ফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালট্যান্ট ডাক্তার অনুকা রায় বন্ধ্যাত্ব চিকিৎসায় পড়েছেন সাফল্য মুকুট।
বন্ধ্যাত্ব চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করে স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর তিনি। ড্রিম ফার্টিলিটি কেয়ার, পোস্ট অফিস সংলগ্ন 17/A, ওয়ারী, ঢাকা। ফোন 01408487966 এবং 018484257778। আচ্ছা, এখানে ম্যাডাম পরবর্তী যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে মানে এমনও কি হয় কিনা যে পূর্বে আইভিএফ মানে আনসাকসেসফুল ছিল তার, মানে হয় আইভিএফটা তার ঠিক মতো মানে সাকসেসফুল হয়নি বা 2-3বার করেছে সাপোজ, সেক্ষেত্রে তাকে পরবর্তীতে ইক্সি করা হয়েছে, সে সাকসেসফুল হয়েছে, এরকম কি আমরা করছি কিনা, বা হ্যাঁ, আইভিএফ সাকসেসফুল না হলেও করতে বলছি কিনা? হ্যাঁ, এটা হচ্ছে ইক্সি হচ্ছে কিন্তু খুব অ্যাডভান্স একটা টেকনোলজি, হ্যাঁ? হুম, 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 আর কনভেনশনাল যে আইভিএফ বা টেস্ট টু বেবি যেটাকে বলা হয়, যে ল্যাবের ভিতরে স্পার্ম এবং ওভামটাকে রেখে দেওয়া হয়। হুম, এক্ষেত্রে স্পার্মটা নিজে, নিজে ওভামের ভিতরে যায় এবং যে হুম, হুম, ফার্টিলাইজ হয়ে তারপর হচ্ছে এমব্রায়ো তৈরি হয়। কিন্তু হুম, অনেক সময় দেখা যায় যে এগ বা স্পার্মের কোয়ালিটিটা ভালো থাকে না। তারপর হচ্ছে আরো অনেক, অনেক ফ্যাক্টর থাকে যে অ্যাডভান্স এজ হয়ে গেলে তখন হচ্ছে হতে চায় না। এক্ষেত্রে কি হয়? আগে যদি ২-৩ বার আইভিএফ ফেইলড হয় বা একবার আইভিএফ ফেইলড হয় বা হুম, অনেক হুম, সময় দেখা যায় অ্যাডভান্স এজ হয়ে গিয়েছে, স্পার্মের কাউন্টটা খুবই কম অথবা ফিমেল পার্টনারের ক্ষেত্রে দেখা যায় যে বয়সও অনেক বেশি হয়ে যায় 40 প্লাস ফ্যাক্টর, বা হ্যাঁ, হ্যাঁ, এমএইচটা অনেক লো। তখন কিন্তু সরাসরি আমরা যেটা বলি ইক্সির কথা। ইক্সিতে হুম, হুম, এখানে হুম, সাফল্যের হারটা অনেক বেশি। বেশি কনভেনশনাল থাকে। আইভিএফ থেকে ভালো। ভালো। আচ্ছা ম্যাডাম, এখানে আমার পরবর্তী প্রশ্ন থাকছে যে ইক্সির জন্য কি কোনো ধরনের প্রিপারেশন লাগে কিনা, বা আমাদের কোনো ধরনের লাগে কিনা যে আমরা তার আগে হয়তো লাইফ স্টাইলটাকে মডিফিকেশন করতে বলি কিনা, বা কোন ধরনের ওষুধ দিই কিনা, বা হাজবেন্ড ওয়াইফকে আসলে কিভাবে প্রিপেয়ার হতে বলি, এই বিষয়টা অনেক সময় জানা থাকে যে না সরাসরি গেলেই হয়ে যাবে, এরকম কোনো কিছু থাকে কিনা? না, যেমন আইইউআই বা আইভিএফ এর ক্ষেত্রে হুম, হুম, যেমন হুম, প্রিপারেশন হুম, লাগে, এক্স এর ক্ষেত্রেও কিন্তু প্রিপারেশন লাগে। ফার্স্টে আসলে আমরা পেশেন্টকে বা কাপলকে কাউন্সেলিং করি। কারণ এটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ? অনেকে ভাবে যে মনে হয় ডোনার থেকে বা অন্য থেকে স্পার্ম বা হুম, হুম, আ মানে এগটা নিয়ে এটা করা হয়। এটা হুম, কিন্তু হুম, অনেকের ভুল ধারণা থাকে এবং এটা আবার অনেক সময় দেখা যায় ফ্রোজেন করে রাখা হয়। এটা হুম, হুম, আবার ভাবে যে ফ্রিজ আপ করে কিভাবে রাখা হয়। অনেকের অনেক ভুল ধারণা থাকে। এগুলো ফার্স্টে আসলে কিন্তু আমরা কাউন্সেলিং করি এবং কাউন্সিলিং স্টেপ করি। বাই স্টেপ কিছু বেজলাইন টেস্ট করে ওনারা ফিট আছে কিনা বা ইক্সি করা যাবে কিনা এটা দেখে নিতে হবে। তারপর হচ্ছে আমরা ফিমেল পার্টনারকে রেডি করে তারপর ওনার থেকে এগ নিয়ে তারপরে মেল পার্টনার থেকে আমরা স্পার্মটা নিয়ে দেন আমরা ইক্সিটা করি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, এখানে আমরা যদি একটু ইয়েতে আসি যে মানে ইক্সিতে আমরা আসলে এখন পর্যন্ত যদি ইক্সি করে থাকি, আপনার সেন্টারের কথা যদি বলি, আমরা আসলে সফলতাটা কতটুকু পাচ্ছি? মানে আমরা কত পার্সেন্ট সফলতার দিকে মানে যাচ্ছি? মানে 100% তো আসলে সফলগুলো হয় না। বিশেষ হুম। করে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে কখনো আমরা সেটা বলতে পারি না বা হয় না সাধারণত। তো সেখানে ইক্সিটা যদি আমরা বলি যে মানে অনেকগুলো প্রসিডিউর করা হয়েছে, ফেল হয়েছে, কিন্তু ইক্সিতে সাকসেসফুল হয়েছে। এভাবে যদি হয়, সফলতার হারটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, সফলতা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যে ডিপেন্ড ইক্সি করে। করলেই যে সফল হবে বা অনেকে এসে জিজ্ঞেস করে ইক্সিটা হয়তো 100% হুম, হুম, সাকসেস। হুম। বাট এটা কিন্তু আমাদের কাউন্সেলিং করতে হবে ফার্স্টে যে এটা কিন্তু এজটা অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এজ তারপর ইম্পোর্টেন্ট। হচ্ছে মেল ফিমেল ২ পার্টনারের এজটা অনেক ইম্পোর্টেন্ট। এখানে আবার এমব্রায়ো কোয়ালিটি, স্পার্মের কোয়ালিটি, এগের কোয়ালিটি, ল্যাবের দক্ষতা, ডক্টরের দক্ষতা সবকিছু এবার এনভায়রনমেন্টটাও অনেক ইম্পোর্টেন্ট। হুম, হুম? হুম, হুম। এজন্য মানে কনভেনশনাল যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি এক্ষেত্রে সাধারণত ফার্টিলিটি সাকসেস রেট 40-50%, কিন্তু এক্ষেত্রে যদি ইক্সি করা হয় তখন কিন্তু 60% পর্যন্ত চলে আসে। হ্যাঁ? অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন থাকছে যে ইক্সি করার পরে আমরা মানে পরবর্তীতে কি করি? সেটাকে কি আমরা ফার্টিলাইজেশন করে আ আ মানে আমাদেরকে মানে ফার্টিলাইজেশন করার পরবর্তীতে কি আমরা আসলে জরায়ুতে প্রতিস্থাপন করি কিনা? মানে এই প্রসেসটাতে আসলে পরবর্তীতে কি করা হয়? তো এখানে একটা জিনিস করা যায় যে ইক্সিতে ফার্টিলাইজ করে এমব্রায়ো তৈরি করা হয়। এই হুম, এমব্রায়োটা হুম, হুম, যদি একই সাইকেলে ফিমেল পার্টনারকে যেটাকে আমরা বলি ফ্রেশ ট্রান্সফার। এক্ষেত্রে হুম, ফ্রেশ হুম, হুম, ট্রান্সফার এর ক্ষেত্রে ফিমেল পার্টনারের শরীরটা কিন্তু মানে ফিজিক্যালি ফিট থাকে না বা হরমোনাল ইমব্যালেন্স থাকে অনেকটা। এজন্য ফ্রেশ ট্রান্সফার এর ক্ষেত্রে যদি আমরা এমব্রায়োটা ওই একই সাইকেলে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করি তখন কিন্তু সাকসেস রেটটা ডিক্লাইন করে।
এটার জন্য হুম হুম যেটা করা হয় ফ্রেশ মানে ফ্রোজেন এমব্রায়ো যেটাকে আমরা বলি, মানে ফ্রোজেন করে এটাকে রেখে দেওয়া হয় সংরক্ষণ করে। তারপর আমরা ফিমেলের ফিজিক্যাল যে ফিটনেসটা এটা হলে এবং জরায়ুটাকে রেডি করে দেন ট্রান্সফার করা হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম। মানে এরকম কি হয় যে সবাই কি মনে করে যে না আমার মানে মেল ইনফার্টিলিটি আছে, আমি তাহলে সাথে সাথে ইক্সি করে ফেলবো? আমরা কি সরাসরি এই ধরনের কোনো সাজেশন দেই, নাকি আমরা তাদেরকে আসলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তারপরে বলি, অথবা আপনি যেটা বলছিলাম একেবারে স্পার্ম সংখ্যা খুবই কম তাদেরকে ইক্সি করে ফেলতে বলি? এই ডিসিশনটা কি মানে ইনফার্টিলিটি স্পেশালিস্টই মূলত নেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই ইনফার্টিলিটি স্পেশালিস্ট নেন এবং যখন কোনো ফার্টিলিটি সেন্টারে কেউ আসে, তখন কিন্তু তার বেজলাইন টেস্ট, হ্যাঁ? মেল ফিমেল ২ মানে ২ পার্টনারের কিন্তু বেজলাইন টেস্ট করা হয়। বিশেষ করে মেল পার্টনারের ক্ষেত্রে যদি সিমেন এনালাইসিস করে দেখা হয় এখানে কাউন্ট, কোয়ালিটি, মোটিলিটি সবকিছু দেখেই ডিসিশন নেওয়া হয়। অনেকের দেখা যায় অ্যাজোস্পার্মিয়া থাকে। সেক্ষেত্রে যদি প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর থাকে তখন কিন্তু ডোনার লাগে। ডোনার তো আমাদের দেশে অ্যালাউড না। এক্ষেত্রে যেটা থাকে অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া বা অনেক সময় ভালস ডিফারেন্সটা অ্যাবসেন্ট থাকে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ইক্সি সরাসরি অ্যাডভাইস করা হয়। আবার দেখা যায় যে আচ্ছা। অনেকের স্পার্ম কাউন্ট কম থাকে বাট ইক্সি দরকার নাই। অন্য মেথডেও আমরা হুম হুম যেতে পারি। যেমন আইইউআই হুম করতে পারি, কনভেনশনাল বা টেস্ট টিউব বেবি বা আইভিএফ যেটাকে বলা হয় এটাও করা যায়। হুম হুম। ইক্সিটা সাধারণত একেবারে সিভিয়ার মেল ফ্যাক্টরের ক্ষেত্রেই করা হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, এক্সি করার পরবর্তীতে যখন আমরা প্রতিস্থাপন করে দিলাম সেক্ষেত্রে কি আহ মানে কিছুদিন রেস্ট নেওয়ার বিষয় থাকে কিনা, বা কোনো ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থাকে কিনা, বা কোনো ধরনের গাইডলাইন থাকে কিনা যে এভাবে চলতে হবে বা এভাবে ফলো আপ করতে হবে, এই ব্যাপারগুলো থাকে কিনা? আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই মানে ট্রান্সফার করার পরে অবশ্যই রেস্টে থাকতে হবে। নরমাল হাউসহোল্ড এক্টিভিটিস করা যাবে এবং অনেক হরমোনাল সাপোর্টও দিয়ে রাখতে হবে এ সময়। কারণ এক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সও থাকে। আবার হুম কনসিভ হুম হুম করলে এখানে কিন্তু একটা হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে আমরা কনসিডার করি এবং রেগুলার ফলো হুম আপ এ হুম থাকতে হবে। হুম হুম। আচ্ছা, আরেকটা সেক্ষেত্রে ব্যাপার যেটা মানে জি জি ইক্সি জি যেটা জি। এটা কিন্তু হুম হুম একটা লং জার্নি এখানে কস্টের ব্যাপার আছে। অনেক সময় হুম দেখা হুম যায় ডিপ্রেশন অনেক কিছুর সাথে জড়িত। এটাও কিন্তু আমাদের হুম হুম। কাউন্সেলিং করে নিতে হবে এবং কাউন্সিলিং করার ব্যাপার প্রতিটা থাকে। স্টেপ আমাদেরকে পেশেন্টকে বা কাপলকে বুঝিয়ে দিতে হবে যে আপনার এই স্টেপে এরকম হতে যাচ্ছে, হ্যাঁ? এবং এই যে ইক্সি প্রসিডিউর এ যে ট্রান্সফার করা হয় এমব্রায়োটা এটা কিন্তু একেবারে ব্যথামুক্ত এবং কয়েক মিনিটের একটা প্রসিডিউর। এটা আমরা হুম যদি হুম হুম। তাদেরকে বলি তাহলে কিন্তু ওনারা ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করে। করতে পারে। আচ্ছা ম্যাডাম, এখানে একটা প্রশ্ন, অনেক সময় এরকম তো হতে পারে যে সাপোজ ইক্সিটা হয়তো বা তাদের সামহাউ ফেইলড হলো, বা আপনার অভিজ্ঞতা থেকে এটা ভালো বলতে পারবেন, আসলে আমাদের দেশে তো এগুলো এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টে আসছে। পরবর্তীতে কি এরকমও হয়েছে কিনা যে ইক্সি ফেল হওয়ার পরেও আবার সে গর্ভধারণ করতে পেরেছে, এরকম আমরা পাই কিনা বা হয় কিনা হ্যাঁ, এটা, এটা কিন্তু সেটা? আমাদেরকে আরো অ্যাডভান্স প্রযুক্তি আছে যেটা হুম হুম থেকে ওই হুম যে হুম ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার একটা, তারপর হচ্ছে হুম বায়োপসি নিয়ে আগে টেস্ট করা, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং হুম বলা হয়। হুম এক্ষেত্রে হুম হুম গুড কোয়ালিটির এমব্রায়ো গুলা যদি ট্রান্সফার করা হয় বা সিঙ্গেল ডে হুম হুম 5 এমব্রায়ো ট্রান্সফার করা হয় তখন কিন্তু সাকসেস রেটটা বেশি হয়। আবার এক্ষেত্রে আমি বলেছি আগে যে 60 to 70% হচ্ছে সাকসেস রেট। মানে সবার যে সাকসেস হবে বা কনসিভ করবে এমন না। এক্ষেত্রে যদি আমরা গুড কোয়ালিটির এমব্রয়ো অনেকগুলা তৈরি করতে পারি, তখন দেখা যায় ১ টা বা ২ টা ট্রান্সফার করে বাকিগুলা কিন্তু ফ্রিজ আপ করে রাখা হয়। এটাও রাখা তাদেরকে হয়। বলতে হবে। ফার্স্ট টাইম যদি ফেইলড হয় তখন তাকে আমরা আবার কাউন্সেলিং করব এবং নেক্সট ডে আমরা আবার রেডি করে ট্রান্সফার করব। অনেক ধন্যবাদ ম্যাডাম। যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে একটু যদি আপনাকে বলি ম্যাডাম, যে ইক্সি সম্পর্কে যদি তাদেরকে আপনি কিছু বলতে চান, যারা হয়তো বা কাপল এই ধরনের হতাশায় ভুগছেন যে মেল ইনফার্টিলিটি প্রবলেমটা ডায়াগনোসিস হয়েছে বাট কোনো ওয়ে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে যদি আমাদের শেষ কোনো পরামর্শ দেন, যেহেতু আমরা শেষ পর্যায়ের দিকে আছি, যে ইক্সি নিয়ে আসলে কি করা, মানে ইক্সিটা কিভাবে করা হচ্ছে, এবং মেল ইনফার্টিলিটি যাদের আছে তারা কিন্তু এটা করে সন্তান ধারণ করতে সম্ভব হন দম্পতিরা, সেটা যদি একটু আমাদের সাথে পরামর্শ হিসেবে বলেন। আচ্ছা, আমি সবশেষে বলব যে বন্ধ্যাত্ব মানেই কিন্তু সব শেষ নয়। আমাদের দেশে এখন অ্যাডভান্স প্রযুক্তি ইক্সি এভেইলেবল। সুতরাং সঠিক ডাক্তারের কনসালটেশন এ যেতে হবে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে এবং সবাই আমি আশা করি বাবা-মা হতে পারবেন। ধন্যবাদ অনেক সবাইকে। সবাই ধন্যবাদ ভালো ম্যাডাম। থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ম্যাডাম।
সুপ্রিয় দর্শক, আজকে আমরা ডিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত আজকে যে প্রোগ্রামটি করলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলছি, ইক্সি। হয়তো আপনারা অনেক সময় গুগল করে থাকবেন বা মোবাইল থেকে অনেক কিছু জানতে পারবেন, বাট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ম্যাডাম বললো যে তার আগে কিছু প্রসিডিওর থাকে, যে এগুলো কিন্তু না হলে তখন আমরা সাজেস্ট করি। আবার কিছু কিছু ক্ষেত্রে ইনফার্টিলিটি স্পেশালিস্ট নিজেই ডিসিশন মেক করেন যে না, আপনার ইক্সিটা করলেই সবচেয়ে ভালো হয়, সবার আগে ইক্সিটাই আপনার জন্য ঠিক হবে। আবার এমনও আছে যে ইক্সি করার পর হয়তো বা ফেলও হয়েছে, তারা আবার অন্য পদ্ধতিতেও কিন্তু সন্তান ধারণ করতে সম্ভব হয়েছে। বিষয়গুলোকে আসলে অ্যাডভান্স ট্রিটমেন্টের বিষয় যা যা যেগুলো, সেগুলো আসলে কি আমরা এই অনলাইন বা গুগল না করে বরঞ্চ যদি ডক্টর শরণাপন্ন হয়ে জেনে নিই তাহলে আরো বেশি ভালো হয়। তাতে করে আসলে ভুল ধারণা থেকে সঠিক ধারণাটাই পাওয়া যায় এবং দ্রুততার সাথে ট্রিটমেন্ট পাওয়া যায়। এবং সবচেয়ে বড় বড় কথা হচ্ছে এইজ একটা ফ্যাক্টর। এখন যেহেতু মানুষ পড়ালেখার মাধ্যম দিয়ে চাকরি বাকরি করা বা ক্যারিয়ার করাটাকে অনেক সময় প্রায়োরিটি করে থাকে, তো ফ্যামিলি স্টার্ট করার আগে ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে চায়, তো বয়স কিন্তু এখানে একটা ফ্যাক্টর। যদি এরকম হয় যে আমরা লেট স্টেজে কেউ বিয়ে করলো, তাহলে তাদের ক্ষেত্রে আসলে বসে না থেকে শুরুতেই একজন গাইনোকোলজিস্ট এবং পরবর্তীতে বাচ্চা না হলে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে দ্রুত গেলে হয়তোবা তার প্রবলেম গুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সমাধান করা সম্ভব হয়। তো দর্শক যারা সাথে ছিলেন তারা আশা করি ইক্সি যে বিষয়টি বা প্রসিডিউরটি সেটা সম্পর্কে অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আজকে আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকুন।